শুরু করছি ফার্স্ট চ্যাপ্টারটা। চ্যাপ্টারের নাম হচ্ছে ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট। এই চ্যাপ্টারটার নোটস তোরা ক্লাসের সাথে সাথে করে নিবি, ক্লাস নোটস বানাবি, ঠিক আছে? কারণ এই চ্যাপ্টারে থিওরি তেমন কিছু নেই, যা আছে একটু একটু ডেফিনেশন আর বাকি সব নলেজ ইনফরমেশন। সুতরাং নোট করাই যাবে, বেশি সময় লাগবে না, আমার সাথে সাথে নোট করে নিবি। আর আজকের পড়াটা আমি ভাবছি যে একটু অন্যরকমভাবেই করবো। অন্যরকমভাবে করবো এই সেন্সে, মানে একটু নিট ওরিয়েন্টেড করতে চাইছি। এখানে যেহেতু থিওরি নেই, সুতরাং সমস্যা হবে না তোদের, ঠিক আছে? যে পুরোপুরি ইংরেজিতে বলবো পুরোটাই, ভাষা বুঝতে পারছিস না, তাতে কোনো সমস্যা হবে না। শুধু টার্মগুলোকে আমি ইংলিশে লিখবো, বলবো বাংলাতে। দেখ, চ্যাপ্টারের নাম হচ্ছে ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট। আমার বোঝানোর সাথে সাথে নোট চালাতে থাকবি। অবশ্যই বোঝার দিকে গুরুত্ব বেশি দিবি, যদি টুকতে না পারিস ছেড়ে দিবি, পরে টুকে দিবি। ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট বাংলাতে কি বলবো রে এটাকে? একক মাত্রা পরিমাপ। একক মাত্রা পরিমাপ মানে এই চ্যাপ্টারে আমরা প্রথমে পড়বো হচ্ছে একক নিয়ে, তারপরে পড়বো মাত্রা নিয়ে, আর নেক্সট পড়বো হচ্ছে আমরা মেজারমেন্ট মানে পরিমাপ। পরিমাপটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন প্রচুর আসে। আর তোদের যেহেতু এবার কোশ্চেন এরকম করবে, সুতরাং পরিমাপ থেকে কোশ্চেন দেখবি প্রচুর পরিমাণে পাবি, ঠিক আছে? ইউনিট বোঝার আগে, যেহেতু প্রথম চ্যাপ্টার, ইউনিট বোঝার আগে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি জিনিসটা কি সেটা বুঝবো। ফিজিক্যাল কোয়ান্টিটি কথার অর্থ হচ্ছে ভৌত রাশি। প্রথমেই আমরা বুঝবো কি ফিজিক্যাল কোয়ান্টিটি, যাকে আমরা বলি ভৌত রাশি। ক্লাস 9-এ টেক্সট বুকে পড়েছিলি তোরা ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে, তাই না? কি পড়েছিলি? যে সমস্ত রাশিকে পরিমাপ করা যায় তাদেরকে বলা হয় ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। তার মানে ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে দ্য কোয়ান্টিটিস that can be measured. Physical quantity are the quantities that can be measured. যেসব কোয়ান্টিটিকে আমরা মেজার করতে পারবো তাদেরকেই বলবো আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে? এরকম যদি এক্সাম্পল দিতে হয়, কোন ধরনের রাশিকে আমরা পরিমাপ করতে পারি? যেমন দূরত্বকে আমরা পরিমাপ করতে পারি, ভরকে আমরা পরিমাপ করতে পারি। তাহলে এক্সাম্পল হিসেবে আমি লিখে রাখছি লেন্থ, তাই তো? মাস মানে ভর, আর কি হতে পারে? টাইম হতে পারে, অনেক তোরা জানিস, টাইম হতে পারে, ফোর্স হতে পারে। এগুলো সব আমরা পরিমাপ করি। তো ফিজিক্সে যতগুলো রাশি ইউজ করছিস সবগুলোই ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্সে ব্যবহৃত রাশিগুলো সবই ফিজিক্যাল কোয়ান্টিটি। আর কি হতে পারে রে, এটসেট্রা করে দিলাম, তোরা তোদের মতো লিখে দিতে পারিস। মোমেন্টাম, টর্ক, মোমেন্ট অফ ইনার্সিয়া মানে জড়তা ভ্রামক, তাই তো? কাইনেটিক এনার্জি, আরও অনেক কিছু আছে। তো এই হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। বোঝা গেল ফিজিক্যাল কোয়ান্টিটি জিনিস কি? আচ্ছা, তাহলে এমন কি কোনো কোয়ান্টিটি আছে যারা ফিজিক্যাল কোয়ান্টিটি হবে না, যাদেরকে পরিমাপ করা যাবে না? এমন কি কোনো কোয়ান্টিটি আছে? আমি বললাম যে ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে সেই সব কোয়ান্টিটি যাদেরকে পরিমাপ করা যাবে। তোর মাথায় এগুলো চলে আসলো। বিন্দুকে পরিমাপ করা যায় না, ঠিক আছে? বিন্দুকে পরিমাপ করা যায় না। আর কিছু? সরণকে পরিমাপ করা যায় না, 5 মিটার সাউথ বলে দিলাম। তো ফিজিক্যাল সেই সব কোয়ান্টিটি যাদেরকে মেজার করা যায় না, তাদের মধ্যে ইমোশনাল যেসব ব্যাপারগুলো আছে ওগুলোকে নিতে পারিস। মনে পড়ছে নিশ্চয়ই, রাগ বলেছিলাম, তাই না? 10 কেজি রাগ, এরকম পরিমাপ তো করি না আমরা কখনো। কম রাগ, বেশি রাগ, এরকম বলে থাকি, তাই না? আজকে প্রচুর হাসি আসলাম, কতটি হাসি আসলি? 5 কেজি হেসে আসলাম, এরকম তো বলা যায় না। তাহলে এই যে রাশিগুলো, এগুলোকে তো পরিমাপ করতে পারছি না, এগুলোকে কি দিচ্ছি? গ্রেড দিচ্ছি। আজকে আমার খুব দুঃখ, এটাই বলেছি, তাই না? পরিমাপে বলা যাবে না। তো সেই রকম ব্যাপারটা, যাদেরকে পরিমাপ করা যাবে না তারা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি হবে না। যেমন রাগ, দুঃখ, ভয়, এইসব জিনিসগুলো, তাই তো? ফিজিক্যাল কোয়ান্টিটিকে যখন মেজার করছি বা ফিজিক্যাল কোয়ান্টিটিকে যখন প্রকাশ করছি, তো ফিজিক্যাল কোয়ান্টিটি কীভাবে প্রকাশ করা হয়? একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে প্রকাশ করা হয় এইরকমভাবে। একটা নিউমেরিক্যাল থাকবে, মানে একটা ভ্যালু থাকবে, তার সাথে ইউনিট থাকবে। এই লেখা থেকে ভয় পাস না, আমি বলছি। তোকে বললাম তোর ভর কত, তুই বললি আমার ভর 50 কেজি। মাংস কম আছে আমার শরীরে, হাড়গুলো আছে, তাই আমার ভর হচ্ছে 50 কেজি। ধর বলে দিলি এটা। এই জায়গাটায় খেয়াল কর, এই ভরটা কি ফিজিক্যাল কোয়ান্টিটি না? ভরটা ফিজিক্যাল কোয়ান্টিটি। এই যে 50টা, এটা একটা নিউমেরিক্যালস, তো নিউমেরিক্যালস। আর এই যে কেজিটা, এটা হচ্ছে ইউনিট। বুঝতে পারলি? নিউমেরিক্যালস ভ্যালু মানে নাম্বার, নিউমেরিক্যালস কথার অর্থ হচ্ছে নাম্বার। তো একটা নাম্বার দিয়ে আমরা কোনো রাশিকে প্রকাশ করব। এবার শুধুমাত্র নাম্বার দিলেই যে কোনো রাশিকে প্রকাশ করা যায় তা নয় কিন্তু। যেমন তোর ভর কত বলে দিলি 50,
এবার এই 50টা কেজিতে হবে, 50 টনে হবে না 50 গ্রামে হবে, কি করে বুঝবো? তাই না? তাহলে শুধুমাত্র নাম্বার দিয়ে কিন্তু কোনো কোয়ান্টিটিকে প্রকাশ করা যায় না। তার জন্য কিসের প্রয়োজন পড়বে? একটা স্ট্যান্ডার্ড ইউনিটের প্রয়োজন পড়বে। বোঝা গেছে? সেই ইউনিটটা যদি থাকে তাহলে আমি একটা ওভারঅল ঠিকঠাক আইডিয়া পেয়ে যাব যে এর পরিমাপটা এতটা। ঠিক আছে? তোর বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স কত? তুই বলে দিলি যে বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স হচ্ছে 1.5। আমি কি ধরবো? 1.5 তো মিটারও হতে পারে, কিলোমিটারও হতে পারে। তুই বলে দিলি না 1.5 কিলোমিটার, তবে জিনিসটা ঠিকঠাক প্রকাশ পেল। বুঝতে পেরেছিস তো? তার মানে একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে এক্সপ্রেস করার জন্য আমার একটা নিউমেরিক্যালসের প্রয়োজন তো অবশ্যই আছে, আর একটা ইউনিটেরও প্রয়োজন আছে। শুধুমাত্র ইউনিট দিয়েও কিছু করা যাবে না, শুধুমাত্র নিউমেরিক্যাল দিয়েও কিছু করা যাবে না। বোঝা গেল? তবে কিছু কিছু রাশিমালা পাবো, কিছু কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি পাবো যাদের ইউনিট থাকবে না, ইউনিট লেস হয়ে যাবে। তোরা এরকম পড়েছিস যে এককবিহীন রাশি কাকে বলে? পড়েছিস না? এককবিহীন রাশি, আপেক্ষিক ঘনত্ব পড়েছিলি, মুখস্থ করেছিলি, তখন জানতি না ওগুলো কী জিনিস। আপেক্ষিক ঘনত্ব, তারপরে কি পড়েছিলি? পারমাণবিক ভর, এই যে এককগুলো, পারমাণবিক গুরুত্ব, এদের কোনো একক নেই, এইসব রাশিগুলোর কোনো একক নেই। তো যাই হোক, ওগুলো তো পরে আসবো আমি। তাই এতটুকু বুঝতে পারলি ফিজিক্যাল কোয়ান্টিটি, নোট করা হয়ে গেছে এতটুকু? বাহ। তাহলে একটা টার্ম আমি এখানে ঢুকিয়েছি, সেটা হচ্ছে ইউনিট। এটাকে নিয়ে এবার একটু বলবো। ইউনিটটাকে নিয়ে একটু বলি। ইউনিট জিনিসটা কি? একক জিনিসটা কি? দেখ, আমরা একক একক করে এসেছি, কিন্তু কোনোদিন এককের ডেফিনেশন আমরা দেখিনি, বা একক বলতে কি বোঝায় কোনোদিন ভেবে দেখিনি। কিন্তু এইটুকু বুঝি যে একক মানে অ্যাকচুয়ালি আমাকে কি বলতে চাইছে। ঠিক আছে? দেখ, একক মানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, যে ভ্যালুটাকে আমরা ফিক্সড করে দিয়েছি কোনো একটা কোয়ান্টিটিকে মেজার করার জন্য। যেমন তুই যখন দাড়িপাল্লাতে ভর পরিমাপ করবি, কোনো বস্তুর ভর পরিমাপ করবি, বা নিজেকেই ধর পরিমাপ করবি, তখন তুই কী করবি? আর একটা পাত্রে বাটখারা ইউজ করবি, তাই না? ওই যে বাটখারাগুলো ইউজ করিস, ওগুলো কিন্তু স্ট্যান্ডার্ড আছে, মানে একটা বাটখারা 1 কেজির আছে, একটা 2 কেজির আছে, এরকমভাবে তুই ইউজ করে থাকিস, তাই তো? এদের ভরকে কী করে দেওয়া হয়েছে? স্ট্যান্ডার্ড করে দেওয়া হয়েছে। এর সঙ্গে তুলনা করে বাকি ভরগুলোকে আমি পরিমাপ করবো। তাহলে ওই যে 1 কেজি 2 কেজি ফিক্সড করে দিলাম, ওগুলোই তো একটা একক। তো একক মানে হচ্ছে একটা রেফারেন্স অফ মেজারমেন্ট। ঠিক আছে? রেফারেন্স অফ মেজারমেন্ট মানে বলতে চাইছি কোনো একটা মানকে ফিক্সড করে দেওয়া। সেই যে ফিক্সড মানটা, ওইটাকে ধরে আমি যখন আইডেন্টিক্যাল কোনো কোয়ান্টিটিকে পরিমাপ করব, তখন তাকে বলা হচ্ছে একক। বোঝা গেছে? তাহলে ডেফিনেশনটা তোরা কি লিখবি? রেফারেন্স অফ মেজার্ড quantity in which the quantity is represented, reference of measured quantity in which the quantity is represented। 1 কেজিকে ফিক্সড করে দিয়েছি, তাহলে ভরের একটা ফিক্সড মান, একটা ফিক্সড রেফারেন্স, সেটাই হচ্ছে ইউনিট। লেন্থকে ফিক্সড করে দিয়েছি 1 মিটার মানে এতটা, তাহলে এই এতটা লেন্থকে আমরা রেফারেন্স হিসেবে ইউজ করে নিচ্ছি। বুঝতে পারলি? কখনো কখনো ধরো আমি ধরো এই বোর্ডটার লেন্থ কত পরিমাপ করতে দিলাম, আমার হাতে কোনো স্কেল নেই, আমি হাত দিয়ে পরিমাপ করলাম, 1 হাত 2 হাত করলাম, তো তার মানে আমার হাতের যে লেন্থটা, এটাকে আমি রেফারেন্স হিসেবে নিয়ে নিলাম। বুঝতে পারছিস? তাহলে সেই রেফারেন্স মেজারমেন্টটাই হচ্ছে এখানে ইউনিট। অসুবিধা নেই তো বুঝতে? আচ্ছা, ইংলিশ আছে বলে যে ভাবছিস যে তোদের বোর্ড লেভেলে কোনো ক্ষতি করবে, তা কিছু করবে না। শর্ট কোশ্চেন তো, কোনো সমস্যা হবে। চল, তাহলে ইউনিটটা বুঝে গেলি। এবার ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা ক্লাসিফাই করব। ফিজিক্যাল কোয়ান্টিটিকে কী করবো? ক্লাসিফাই করব। বিভিন্ন রকমভাবে ফিজিক্যাল কোয়ান্টিটিকে ক্লাসিফাই করা যায়। ইউনিটের রেসপেক্টে ক্লাসিফাই করা যায়, ডাইরেকশনের রেসপেক্টে ক্লাসিফাই করা যায়। ঠিক আছে? ডাইরেকশনের রেসপেক্টে যে ক্লাসিফিকেশনটা, সেটা আমরা স্কেলার অ্যান্ড ভেক্টর চ্যাপ্টারে পড়েছিলাম, যে কিছু রাশিকে স্কেলার বলি আর কিছু রাশিকে ভেক্টর বলি, ডিপেন্ডিং অন দেয়ার ডাইরেকশন, তাই না? নিচু ক্লাসেও পড়েছিস। এখানে আমি ডাইরেকশনের উপর ডিপেন্ড করে করছি না, এখানে আমি ইউনিটের উপর ডিপেন্ড করে করছি। ঠিক আছে? ইউনিটের ডিপেন্ডেন্সির উপর করছি। ব্যাপারটা কেমন? একটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা বেস কোয়ান্টিটি, আর একটাকে বলা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। বাংলাও লিখে দিই, প্রাথমিক রাশি। একটা হচ্ছে প্রাথমিক রাশি, আর একটা হচ্ছে লব্ধ রাশি। নাম তো আগে শুনিস নি বোধহয়? শুনেছিস? বাহ, তোরা তো ভালোই ট্যালেন্টেড। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর একটা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি।
দেখ নাম শুনেই বুঝে যাবি যে কোয়ান্টিটিগুলো কী প্রকাশ করতে চাইছে। আমি এটা ডিরাইভ করছি কার বেসিসে, ইউনিটের ডিপেন্ডেন্সির বেসিসে, মানে একজন আরেকজনের উপর ডিপেন্ড করে কিনা তার বেসিসে। ফান্ডামেন্টাল প্রকৃতি মানে প্রাকৃতিক বা প্রাথমিক, প্রাথমিক বোঝাচ্ছে এই সেন্সে যদি কোনো রাশি অন্য কোনো রাশির উপর ডিপেন্ড না করে তবে সেই সব রাশিকে বলবো আমরা প্রাথমিক রাশি। ঠিক আছে, একটা রাশি অন্য কোনো রাশির উপর ডিপেন্ড করবে না। এখানে লিখে নে ব্র্যাকেটে দ্য কোয়ান্টিটিস that does not depend on other quantities. আরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ খুব কঠিন না তো, বোঝা যাচ্ছে তো এগুলো, নর্মাল ইংলিশ আছে, বুঝেই যাবে। দ্য কোয়ান্টিটিস দ্যাট ডাজ নট ডিপেন্ড অন আদার কোয়ান্টিটিস আর কল্ড ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। একটা এক্সাম্পল দিই ফান্ডামেন্টাল কোয়ান্টিটির, যেমন ভর। ভর উল্লেখ করার সময় সময়ের প্রয়োজন আছে, যে 5 সেকেন্ডে আমার ভর এত, 10 সেকেন্ডে আমার ভর এত, এরকম তো উল্লেখ করি না। তাহলে ভর কিন্তু অন্য কারো কিছুর উপর ডিপেন্ড করে না। তাহলে মাস হচ্ছে একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আর কিছু বলতে পারবি মাস ছাড়া? ফোর্স না, ফোর্সের মধ্যে এম ইন্টু এ আছে, এম মাস। লেন্থ, ভেরি গুড, লেন্থ। সুজন কি বললি? লেন্থ বললি। আর টাইম হতে পারে ডিস্টেন্স, লেন্থ একই কথা। ঠিক আছে, মেজারমেন্টের দিক থেকে রাশিটা একই। তাহলে মাস, লেন্থ, টাইম, এই তিনটে আপাতত তোদের মাথায় পড়ছে। আরও আছে ডেনসিটির মধ্যে তো ভর বাই আয়তন আছে। ডেনসিটি ভরের উপর ডিপেন্ড করছে, ডেনসিটি আয়তনের উপর ডিপেন্ড করছে, আয়তন আবার লেন্থের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, মানে কোনো কোয়ান্টিটি যেন অন্য কোনো কোয়ান্টিটির উপর ডিপেন্ড না করে, একদম নিঃস্বাধীন। যেমন এখানে আমি 3টা লিখেছি, এরা অন্য কারোর উপর ডিপেন্ড করে না। তুই বলতে পারিস লেন্থ মানে ভ্যালু, টাইম চেঞ্জ হয়, বাট কারোর উপর কি ডিপেন্ড করে অন্য কোনো রাশির উপর? টাইম নিজেই একটা রাশি। ঠিক আছে, এই হলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা ফান্ডামেন্টাল বেস কোয়ান্টিটি। এদেরকে ছাড়া আরও কয়েকটা কোয়ান্টিটি আছে, টোটাল 7টা। এসআই সিস্টেমে টোটাল 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, আমি লেখাচ্ছি পরে। ডিরাইভড বা লব্ধ রাশি কি? ডিরাইভড কোয়ান্টিটি ঠিক উল্টো, দ্য কোয়ান্টিটিস দ্যাট ডিপেন্ডস অন আদার কোয়ান্টিটিস, দ্যাট ডিপেন্ডস অন আদার কোয়ান্টিটিস, দ্যাট ডিপেন্ডস অন আদার কোয়ান্টিটিস। যেমন তোরা এক্সাম্পলগুলো দিচ্ছিলি, ডেনসিটি বললি একজন, অঙ্কিতা বললি ডেনসিটি, তাহলে ডেনসিটি হবে, ডেনসিটি অন্য কারোর উপর ডিপেন্ড করে। ডেনসিটি কতগুলো রাশির উপর ডিপেন্ড করে খেয়াল কর। ডেনসিটি মানে ভর বাই আয়তন, ভরের উপর ডিপেন্ড করে, ভর একটা ফান্ডামেন্টাল রাশি। তারপরে আয়তন, আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্যের কিউব, দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করছে, বুঝতে পারছিস? তাহলে ডিরাইভড কোয়ান্টিটি হচ্ছে সেই সব কোয়ান্টিটি যারা 1 বা 1-এর বেশি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নিয়ে তৈরি, 1 বা 1-এর বেশি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নিয়ে তৈরি। ডেনসিটির জায়গায় আর অন্য কিছু বলতে পারিস, ফোর্স বলতে পারিস, তাই না রে? ফোর্সের পর টর্ক বলতে পারিস তোরা। টর্কের মধ্যে কি কি আছে? ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মনে পড়ছে? টর্ক বলতে পারিস। তো এরকম অনেক কিছু আছে, যতগুলো তোর মাথায় আসবে সবই হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি, এই 3টা ছাড়া। ওকে, বুঝে গেছিস এতটুকু? ফান্ডামেন্টাল কি আর ডিরাইভড কি, কিসের উপর ডিপেন্ড করে আমি এটা ডিভাইড করেছি এদেরকে? ডিপেন্ডেন্সি অন ইচ আদার, একে অপরের উপর ডিপেন্ড করে কিনা তার উপর নির্ভর করে এটা ক্লাসিফাই করা হয়েছে। এটাই আবার স্কেলার আর ভেক্টর হয়ে যেত যদি আমরা ডাইরেকশনের উপর ডিপেন্ড করে ডিভাইড করতাম। এটাই লব্ধের উদাহরণ বললাম, ডেনসিটি, ফোর্স, টর্ক। হ্যাঁ, কি হবে? স্টেন্স বলে কিছু নেই তো, স্ট্রেস। ও ডিস্টেন্স বলছিস, ডিস্টেন্স কেন হবে রে? ডিস্টেন্স মানে তো লেন্থ, জাস্ট একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য এখানে নিয়ে নিয়েছি। ভেলোসিটি হবে, অ্যাক্সেলারেশন হবে, মোমেন্টাম হবে, ফ্রিকশন হবে। ফ্রিকশন তো ফোর্সের মধ্যেই পড়ছে, ফোর্স নিয়ে নিয়েছিস, ফ্রিকশন হবে। যা কিছু মনে পড়ছে সবই হবে, শুধু এই 3টা বাদ দিয়ে। ঠিক আছে, এই 3টাই হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এবার দেখ, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা বেস কোয়ান্টিটি যেমন বললাম, সেরকম ফান্ডামেন্টাল ইউনিটও হয়। ফান্ডামেন্টাল ইউনিট বা বেস ইউনিট কাদেরকে বলবো? ফান্ডামেন্টাল ইউনিট। ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোর ইউনিটকে বলবো ফান্ডামেন্টাল ইউনিট, বুঝতে পারলি? এর ইউনিট কি? কেজি, তাহলে কেজি হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। এর ইউনিট মিটার, সেন্টিমিটার, এগুলো ফান্ডামেন্টাল, বুঝতে পারছিস তো? তো শুধু কোয়ান্টিটির জায়গায় ইউনিট ঢুকিয়ে দিলে ওই ডেফিনেশনটা চেঞ্জ হয়ে গেল। এবার আমি তোদেরকে বললাম যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি 7টা আছে। কটা আছে টোটাল? 7টা আছে। কোন সিস্টেমে 7টা আছে? এসআই সিস্টেমে 7টা আছে।
সিজিএস সিস্টেমে কিন্তু 3টেই, যে 3টা আমি লিখেছি এখানে। এসআই সিস্টেমে আছে 7টা। এই 7টা কোয়ান্টিটির নাম এখন আমি পরপর লিখব এবং তাদের ইউনিটগুলোকেও লিখব। তোরাও কিন্তু একদম হুবহু মুখস্থ করে নিবি যেভাবে আমি লিখছি পরপর, ঠিক আছে? ফার্স্ট কলাম হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটির, সেকেন্ড কলাম হচ্ছে ইউনিটের। ফার্স্ট কলামে লিখব মাস, প্রথমেই কে আছে? মাস। মাস হচ্ছে একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। সেকেন্ড লেন্থ, সেকেন্ড হচ্ছে লেন্থ। থার্ড হচ্ছে টাইম। এই 3টা তো আমি আগে থেকেই জানতাম, মাস, লেন্থ আর একটা হচ্ছে টাইম। এবার দেখ, মাসের ইউনিট তো কেজি হয়, আমি যেহেতু এসআই সিস্টেম করছি তাই এসআই ইউনিটগুলোকে লিখছি। মাসের ইউনিট কী হয়? কেজি হয়। লেন্থের ইউনিট কী হয়? মিটার হয়। টাইমের ইউনিট কী হয় রে? সেকেন্ড হয়। সেকেন্ড বানানটা একটু দেখে নে, কোনো কোনো জায়গায় এসিসি পেয়ে যাবি শর্টে, ঠিক আছে? বইয়ের মধ্যেও পেয়ে যাবি, বড় বড় টিচাররাও লিখবে এটা। কিন্তু ইউনিটের যদি নিয়ম খুঁজতে যাস তাহলে সেকেন্ড হচ্ছে এস দিয়ে প্রকাশ করা হয়। হয় ফুল ফর্মে লিখ ACCOND, আদারওয়াইজ লিখ এস, ঠিক আছে? তোরা এই ভুলটা করবি না, জেনে গেলি তোরা ভুল করবি না, বাকি যারা করে করুক। টাইম ইজ ইকুয়াল টু সেকেন্ড, সরি টাইমের ইউনিট সেকেন্ড। এবার এই 3টা বাদ দিয়ে আরও কিছু আছে, বলি আমি আগে একটা একটা। হ্যাঁ, এসআইতে আছে এগুলো। আচ্ছা, এবার হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট মানে তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে? তড়িৎ প্রবাহ মাত্রা একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এবং তার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রার ইউনিট কী হবে? অ্যাম্পিয়ার, ঠিক আছে? এখন তোরা হয়তো পড়েছিস যে তড়িৎ প্রবাহ মাত্রা আই মানে তো Q/T, পড়েছিস না? তাহলে এখান থেকে দেখে মনে হচ্ছে চার্জের উপর ডিপেন্ড করে, টাইমের উপর ডিপেন্ড করে, কী করে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হলো? মানে অ্যাকচুয়ালি কী বলতো, Q ইজ ইকুয়াল টু IT, এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা। কিউ ডিপেন্ড করে আই এর উপর এবং টি এর উপর, এইটা না। অ্যাকচুয়াল ফর্মুলা আবার এটা, চার্জ ডিপেন্ড করে আই এর উপর এবং টি এর উপর। তো আইটাকে আমরা এখানে ফান্ডামেন্টাল হিসেবে ধরে নিয়েছি, চার্জ কেন, বোঝা গেছে? কোন মাথায়? ওটা অ্যাংস্ট্রম, ডিস্টেন্সের ক্ষেত্রে। ইলেকট্রিক কারেন্ট হয়ে গেল। টেম্পারেচার, খেয়াল করে দেখ, টেম্পারেচার কারোর উপর ডিপেন্ড করে না, তাই না রে? টেম্পারেচার রাশিটা, টেম্পারেচারের ইউনিট কি? এসআই ইউনিট কেলভিন। এছাড়া ডিগ্রি সেলসিয়াস হয়, ডিগ্রি ফারেনহাইট হয়। 6 নাম্বার, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স। কেমিস্ট্রিতে আমরা এটা খুব ইউজ করে থাকি। অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স মানে হচ্ছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ মোল, ভেরি গুড। পদার্থের পরিমাণ হচ্ছে মোল, মোল দিয়ে পরিমাপ করে থাকি। এমনি মোল বানানটা হচ্ছে MOLE, কিন্তু ইউনিট হিসেবে লিখতে গেলে MOL লিখতে হবে, ঠিক আছে? মোল কথার অর্থ কী ছিল রে? হ্যাঁ, একগুচ্ছ, স্তূপ। অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স হয়ে গেল। লাস্ট একটা পড়ে আছে, সেটা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি। কি আবার জিনিস এটা? বাংলাতে বলি এটাকে আমরা দীপন প্রাবল্য। কি বলি এটাকে? দীপন প্রাবল্য। ব্রাইটনেসকে পরিমাপ করে ক্যান্ডেলা, গুড, ক্যান্ডেলা, CD। লুমিনাস ইন্টেন্সিটি এর ইউনিট হচ্ছে ক্যান্ডেলা। এই হচ্ছে 7টা কোয়ান্টিটি, এই হচ্ছে 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। মুখস্থ হয়ে যাবে। প্রথম 3টা সবাই জানে, বাচ্চা বাচ্চাও জানে, মাস, লেন্থ, টাইম। তারপরে ইলেকট্রিক কারেন্ট আসলো, টেম্পারেচার আসলো, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স আসলো, আর একটা লুমিনাস ইন্টেন্সিটি আসলো, ঠিক আছে? টোটাল 7টা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আরও দুটো কোয়ান্টিটি আছে, আরও দুটো কোয়ান্টিটি আছে যাদেরকে আমরা বলবো সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। বাংলায় বলবো এদেরকে আমরা পরিপূরক রাশি। কেন বলছি এদেরকে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি, একটুখানি দেখে নে। সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি মানে কি? সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি বা পরিপূরক রাশি কি জিনিসটা, কোথা থেকে চলে আসলো? দেখ, একটা রাশি তোরা পড়েছিস, কোণ পড়েছিস? কোণ বলে একটা রাশি পড়েছিস? কোণ পড়েছিস। ঘনকোণ নাম তো শুনিস নি তোরা এখনো? শুনেছিস? আচ্ছা, বাহ, সবই তো শুনে বসে আছিস। কোণ আমি কি শিখাবো তোদেরকে? কোণকে আমরা এইভাবে প্রকাশ করি না, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। ওই ট্রাইগোনোমেট্রি করার আগে তোরা এটা শিখেছিলি, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। খেয়াল করে দেখ, আমি যদি কোণের একক বের করতে চাই, বৃত্তচাপ মানে তো দৈর্ঘ্যই অ্যাকচুয়ালি, আর নিচে ব্যাসার্ধ, এটাও দৈর্ঘ্য। এদের দুজনের একক যদি ওপর নিচে বসাই, থাকবে একক? ইউনিটলেস হয়ে যাবে। তার মানে এটা হওয়া উচিত ইউনিটলেস।
কিন্তু তবুও আমরা তো ইউজ করে থাকি রেডিয়ান, তবুও আমরা ইউজ করে থাকি ডিগ্রি, করি না? তাহলে এই কোয়ান্টিটিটা এমন একটা কোয়ান্টিটি যার কোনো ইউনিট নেই, অথচ আমরা উল্টাপাল্টা করে একটা নিজেদের ইচ্ছা মতো ইউনিট ব্যবহার করে নিচ্ছি প্রকাশ করার জন্য। এই ধরনের কোয়ান্টিটিকে বলছি আমরা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি বা পরিপূরক রাশি। ঠিক আছে, কোন হচ্ছে একটা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। সেম কোয়ান্টিটি, আইডেন্টিক্যাল কোয়ান্টিটি রেশিও হওয়ায় ইউনিট লেস হওয়ার কথা, তবু এদের আমরা ইউনিট ইউজ করি রেডিয়ান। ঠিক আছে, কোন জিনিসটাকে কি করে পরিমাপ করতে হয় রে? দুটো লাইন বা দুটো প্লেনের মধ্যে যে ইনক্লিনেশন, এইটাকে আমরা পরিমাপ করে দেখি কোণ হিসেবে। ঠিক আছে, আচ্ছা, দুটো সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি আছে, তার মধ্যে একটা হলো কোণ, তাহলে আর একটা কি? আর একটা হচ্ছে ঘন কোণ, আর একটা হচ্ছে ঘন কোণ। আর একটা হচ্ছে ঘন কোণ বা সলিড অ্যাঙ্গেল। ঘন কোণ বা সলিড অ্যাঙ্গেল কী জিনিস এটা একটু বুঝে নি। ঘন কোণ বা সলিড অ্যাঙ্গেল কি? তোরা বোঝার সুবিধার্থে এরকম মনে রাখবি যে এই কোণটা হচ্ছে 2 ডাইমেনশনাল, মানে একটা তলের মধ্যে আছে, দেখ বোর্ডের তলেই আছে, বোঝা যাচ্ছে 2 ডাইমেনশনাল। সলিড অ্যাঙ্গেলটাকে তোরা 3 ডাইমেনশনাল ইমাজিন করবি। ছবিতে বোর্ডে এঁকে বোঝানো যাবে না, তবু আমি চেষ্টা করছি। মনে কর এরকম একটা ঠোঙা নিয়ে নিয়েছি, কাগজের একটা ঠোঙা, বরের টোপর যেমন হয় আর কি, ওইরকম টাইপের একটা অবজেক্ট নিয়ে নিয়েছি। তো এই যে পুরো তলটা দেখতে পাচ্ছিস, এই তলটা এখানে একটা কোণ উৎপন্ন করছে, যে কোণটা 3 ডাইমেনশনাল দেখতে। মানে কেমন বলতো, এনভেলপ তৈরি করে রেখেছে। কীরকম এনভেলপ তৈরি করে রেখেছে, কী করে বোঝাবো? কোণের ক্ষেত্রে এমনটা হচ্ছিল, এই দুটো লাইন ছিল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কোণ। এখন কি হচ্ছে দেখ, এটা 2 ডাইমেনশনাল কিন্তু। আর সলিড অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হচ্ছে, একটা শঙ্কু আকৃতির বস্তু আছে, এই তলটা এইরকম একটা কোণ তৈরি করছে, 3 ডাইমেনশনাল পুরোপুরি ঢেকে রেখেছে। মানে এই যে এই ঢাকনাটাকে আমি দেখাতে চাইছি, ঠিক আছে, এই ঢাকনাটাকে বোঝাতে চাইছি পুরোপুরি কীভাবে ঢেকে রেখেছে, এইরকমভাবে ঢেকে রেখেছে। এটা কি 2 ডাইমেনশনাল হচ্ছে? হচ্ছে না, 3 ডাইমেনশনাল। তো এই জিনিসটাকে পরিমাপ করা হয় ঘন কোণ রাশি দিয়ে বা সলিড অ্যাঙ্গেল দিয়ে। ঠিক আছে, ওখানে আমরা ওটাকে প্রকাশ করি থিটা দিয়ে, আর এখানে আমরা এটাকে প্রকাশ করি ওমেগা দিয়ে। এখন বলবি এটা তো ওহম। আরে এটা গ্রিক অক্ষর, তো এটার নাম হচ্ছে ওমেগা, এটা ক্যাপিটাল ওমেগা, ওটা হচ্ছে স্মল ওমেগা। জানতি না, যাই হোক, ঠিক আছে, এটা ক্যাপিটাল ওমেগা, এটা স্মল ওমেগা, গ্রিক লেটারে। হ্যাঁ, আর এই ওমেগাটাকে ওই চ্যাপ্টারে আমরা ওহম দিয়ে প্রকাশ করছিলাম, মানে এককটাকে ওহম বলেছিলাম, দিয়ে এটাকে বলছিলাম যে এইটা হচ্ছে ওহম দিয়ে প্রকাশ করার চেষ্টা করছিলাম। বোঝা গেছে? যেমন কৌণিক বেগকে আমরা ওমেগা এইটা রাশি দিয়ে প্রকাশ করছি, সেরকম ওহমকে আমরা ক্যাপিটাল ওমেগা দিয়ে প্রকাশ করছি। তো মাথার মধ্যে ওটাই ঢুকে থেকে গেছে যে এটা হলো ওহম। না, এটা ওহমের নাম থেকে আসেনি, এটা গ্রিক অক্ষর। তাহলে কি হলো এই জিনিসটা দেখ, এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল বেরোলো। এবার সলিড অ্যাঙ্গেলকে যদি পরিমাপ করতে হয়, যেমন ওখানে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ করেছিস, তো এখানে সলিড অ্যাঙ্গেলকে এরকমভাবে পরিমাপ করা হয় না, এখানে পরিমাপ করা হয় ক্ষেত্রফল বাই ব্যাসার্ধের স্কোয়ার। মানে এই যে ক্ষেত্রফলটা, এই কোণটা উৎপন্ন করছে, এই পুরো ক্ষেত্রফলটা উপরে বসাবো, আর ব্যাসার্ধটা এখান থেকে এত দূর ডিস্টেন্স ব্যাসার্ধ, তার স্কোয়ারটাকে নিচে বসাবো, তাহলে যে রাশিটা পাবো তাকে বলবো আমরা সলিড অ্যাঙ্গেল। খেয়াল কর, ইকুয়েশন অনুযায়ী এটাও কিন্তু ইউনিটলেস কোয়ান্টিটি, তাই না? তবুও এর একটা ইউনিট ইউজ করা হয়, তাকে আমরা বলে থাকি স্টেরেডিয়ান। কি বলে থাকি? স্টেরেডিয়ান। মানে এটাকে প্রকাশ করা এরকমভাবে, স্টেরেড। ঠিক আছে, এইভাবে আমরা প্রকাশ করে থাকি। বল বুঝতে পারলি কিনা? সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি কটা তাহলে? কি কি? কোণ আর ঘন কোণ, ব্যাস। ঘন কোণের একক কি? স্টেরেডিয়ান। আচ্ছা বলতো কোণের মাত্রা কি হবে? কোণের মাত্রা কি হবে? মাত্রা নেই, মাত্রাহীন রাশি, মাত্রাহীন রাশি। তাহলে তোকে যদি কেউ জিজ্ঞাসা করে, হ্যাঁ, তোকে যদি কেউ জিজ্ঞাসা করে যে মাত্রাহীন বাট এককযুক্ত রাশির উদাহরণ দাও, পরিপূরক রাশিগুলোর এক্সাম্পল দিয়ে দেবো, ব্যাস, অনেক শিখে গেছিস, অনেক বুদ্ধিমান হয়ে গেলি। হ্যাঁ, ঘন কোণের একক এটা স্টেরেডিয়ান, এসআর দিয়ে প্রকাশ করা হয়। একই জিনিস, শর্টে লিখেছি, যেমন রেডিয়ানকে র্যাড লিখে না, আর এডি র্যাড, সেই রকম। ইউনিট যখন পড়লাম তখন সিস্টেম অফ ইউনিটটাও পড়ে নি।
সিস্টেম অফ ইউনিট মানে এককের পদ্ধতি। কত রকমের পদ্ধতি আছে এককের, বলতো কত রকমের পদ্ধতি আছে? এফপিএস, আর নাই প্রচুর আছে, প্রচুর, শেষ করতে পারবি না, নিজের মতো করে তৈরি করা যাবে। আমি নিজের মতো একটা সিস্টেম তৈরি করে নিতে পারি। তো আমরা মেনলি পড়বো, মানে নাম জানবো তিনটার, একটা পড়বো এসআই, একটা পড়বো সিজিএস, আর একটা পড়বো এফপিএস, ঠিক আছে? তবে গুরুত্ব দিবি কাকে কাকে, একে আর একে। এদেরকে ছাড়াও একটা সিস্টেম আছে যাকে বলি আমরা এমকেএস। এমকেএস বলছিস, এবার শুনে না একটু ভালো করে। সিজিএস সিস্টেমটা হচ্ছে ইন্ডিয়ান সিস্টেম, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। হ্যাঁ না বলে না, আমি ওটা হিস্ট্রি বলছি দাঁড়া। এটা হচ্ছে সেন্টিমিটার, এটা গ্রাম, প্রথম লেটারগুলোকে নিয়েছে, আর এটা হচ্ছে সেকেন্ড। তো যে সিস্টেমে, যে ইউনিট সিস্টেমে লেন্থকে সেন্টিমিটারে নিবে, মাসকে গ্রামে নিবে এবং টাইমকে সেকেন্ডে নিবে, তাকে বলা হবে সিজিএস সিস্টেম। এটা ইন্ডিয়ান সিস্টেম, ঠিক আছে? বলছি 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 যাচ্ছি, ওখানে পরে যাচ্ছি। এফপিএসে এফ ফর হচ্ছে ফুট, ঠিক আছে? পি ফর পাউন্ড, আর এস ফর সেকেন্ড। ফুট, পাউন্ড, সেকেন্ড। পাউন্ড কিসের একক করে? ভরের একক। পাউন্ড কোথায় পরিমাপ করিস? হাফ পাউন্ড কেক। একমাত্র কেকের ক্ষেত্রেই পরিমাপ করি, কারণ কেক এসছে ব্রিটিশ দেশ থেকে, এটা হলো ব্রিটিশ একক, ঠিক আছে? ব্রিটিশরা ফুট, পাউন্ড, সেকেন্ড এইভাবে ইউজ করে। খেয়াল রাখবি সেকেন্ড সবার একই, টাইম সবার একই, টাইমকে কেউ আলাদা করতে পারেনি। হ্যাঁ, 1 পাউন্ড মানে 1 কেজি না, 1 পয়েন্ট সামথিং কিছু আছে। আচ্ছা, এটাতে পরে আসছি। এমকেএস সিস্টেম, এটা হচ্ছে এম ফর মিটার, কে ফর কেজি, অ্যান্ড এস ফর সেকেন্ড। এটা তো হচ্ছে 3টা একক দিয়ে এটা তৈরি, ঠিক আছে? কিন্তু পরবর্তীকালে আমরা 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি শিখলাম, ওদেরকেও তো ইউনিটটাকে ঢোকানো উচিত। তখন চলে আসলো এই এমকেএস সিস্টেমের সাথে ওই বাকিগুলোকে যুক্ত করে দিয়ে বলে দিল ওটা এসআই সিস্টেম। মানে এসআই সিস্টেম এমকেএসেরই পরিবর্তিত রূপ। এমকেএসে 3টা ছিল, এসআইতে টোটাল 7টা আছে। বোঝা গেছে? নতুন কিছু না। এসআই এসআই দুটো না, এসআই টোটাল 7টা দিয়ে তৈরি। এই 3টা, ভর, লেন্থ আর টাইম, সাথে ওই যে বললাম ইলেকট্রিক কারেন্ট, টেম্পারেচার, লুমিনাস ইন্টেন্সিটি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এই সবগুলো দিয়ে তৈরি হচ্ছে এসআই সিস্টেম। বোঝা গেল? কেন এই এসআই সিস্টেমের প্রয়োজন পড়লো? এসআই কথার অর্থ জানিস? এসআই কথার অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম। ইন্টারন্যাশনাল সিস্টেম। দেখ, নামের সাথে উল্টো পাল্টা আছে এসআই, কিন্তু উল্টো বানান। হ্যাঁ, কেন করেছে আমি জানি না, ওদের ইচ্ছা হয়েছে হয়তো। এসআই সিস্টেম বা ইন্টারন্যাশনাল সিস্টেম, আইএস সিস্টেম বললেই হতো। তো কেন এটার প্রয়োজন পড়লো? দেখ, এক এক দেশের মানুষ এক একটা ইউনিট ইউজ করে, তাই না? সিস্টেম অফ ইন্টারন্যাশনাল কেমন হয়ে গেল, লাইনটা মিনিং দাঁড়াচ্ছে না। আচ্ছা, এবার দেখ, ইন্ডিয়াতে পরিমাপ করে এইভাবে, ঠিক আছে? ব্রিটিশে পরিমাপ করে এইভাবে। এটা কোনো এক জায়গায় গ্রিস, প্যারিস, এখানে ব্যবহার করে এমকেএস সিস্টেম। আমাদের পাড়াতে আবার ইউজ করে 1 হাত, 2 হাত, 3 হাত, তাই না? তাহলে একই রাশিকে পরিমাপ করার জন্য এতগুলো ইউনিট ইউজ করা হচ্ছে। এবার যখন তুই ব্রড লেভেলে যাবি, ইন্টারন্যাশনাল লেভেলে যাবি, ধর একজন সায়েন্টিস্ট এসে গ্রিক থেকে, একজন সায়েন্টিস্ট এসে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার গ্রাম থেকে এসে উঠে একদম, হ্যাঁ, ওই রকমই হাফ প্যান্ট পরে লুঙ্গি পরে ধর চলে এসে সায়েন্টিস্ট হয়ে গেছে কোনোভাবে। এবার দুজন মিলে ধর কোনো একটা প্রজেক্ট করছে, কোনো একটা এক্সপেরিমেন্ট করেছে। ওই বলছে না আমি এই দণ্ডটা নিব হচ্ছে 2.5 হাত, ও বলছে না আমি নিব 5 ফিট। লেগে গেল ঝগড়া। তো কিছু তো ব্যাপারে একটা তো মানে কিছু একটা স্ট্যান্ডার্ড ভ্যালু নিতে হবে, যাতে কারো সমস্যা না হয়, সবাই যাতে ঠিকঠাক পরিমাপ করতে পারে। সেই জন্য এই ইন্টারন্যাশনাল সিস্টেমটা এসছে। তুমি যেটাতে পরিমাপ করছো করো, কিন্তু আলটিমেট যখন তুমি ইন্টারন্যাশনালি যাবা, তখন তোমাকে এই সিস্টেমে পরিমাপ করতে হবে। ওই জন্য সিস্টেমটা এতটা গুরুত্বপূর্ণ। বোঝা গেছে ইন্টারন্যাশনাল সিস্টেম? ওকে, তাহলে তোরা ফিজিক্যাল কোয়ান্টিটি জিনিসটা বুঝে গেলি, আর ইউনিট জিনিসটাকে বুঝে গেলি। লিখে নে, বইয়ে পাবি সব, যদিও ক্লাস নোট রেখে দে, সুবিধা হবে বুঝতে পারে। ভিডিও চলছে না একটু? ফুট, পাউন্ড, ফুট আর ফিট হচ্ছে প্লুরাল ফর্ম। ফুট, ফিট, ফুট সিঙ্গুলার, ফিট প্লুরাল। হ্যাঁ, হয়তো এটাই, আমিও খুব একটা মানে এক্সপার্টাইজ না, আমার মনে হলো এটাই হয়তো হয়, এটাই তো আমি জানি। ফুট, পাউন্ড, সেকেন্ড, ঠিক আছে রে? হ্যাঁ, FWT।
হয়ে গেছে এটা। চলো এবার বলি, ফুট আর ফিটের ব্যাপারটা আমার মনে হচ্ছে সিঙ্গুলার প্লুরাল। হ্যাঁ, তোদের কনফিউশন দেখে আমি কনফিউশনে পড়ে গেলাম, একটু তোরাও ঘাটাঘাটি করিস, আমিও দেখবো। মিটালাম, এটা মিটিয়ে তো দিয়েছি। এবার দেখ এবার দেখ, অনেকগুলো ইউনিট তো তোরা জানলি, এসআই সিস্টেমের অনেকগুলো ইউনিট তোরা জেনে গেলি। এবার কিছু ইউনিট আছে প্র্যাকটিক্যাল ইউনিট বলা হয়। প্র্যাকটিক্যাল ইউনিট বা ব্যবহারিক একক, মানে আমরা রিয়েল লাইফে বা প্র্যাকটিক্যাল লাইফে ওই সব ইউনিটগুলোকে খুব প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। যেমন দেখ, তোরা ক্ষমতা পড়েছিস তো, ক্ষমতার একক তোরা জানিস ওয়াট হয়, তাই না? কিন্তু ইঞ্জিনের গায়ে হর্স পাওয়ার লেখা থাকে। হর্স পাওয়ারটা কিন্তু কোনো এসআই সিস্টেমও না, সিজিএস সিস্টেমও না, এফপিএস সিস্টেমও না। হর্স পাওয়ারটাকে তাহলে ব্যবহারিক একক বলবো। তো এই সব এককগুলো যেগুলো আমরা রিয়েল লাইফে এত বেশি ইউজ করেছি যে ওগুলোকে সায়েন্সের মধ্যেও ঢোকাতে হয়েছে, মানুষ ওগুলোকে বেশি পরিমাণে ব্যবহার করে। তো সেই সব এককগুলোর কনভার্সন আমাদেরকে জানতে হবে, যে আমাদেরকে যদি এসআইতে নিয়ে যেতে হয় তাহলে আমি কীভাবে নিয়ে যাবো ওটা। যেমন আমি লেন্থের কয়েকটা লিখছি। লেন্থের ক্ষেত্রে আমরা অ্যাংস্ট্রম এককটাকে ইউজ করে থাকি। তুই যেটা বলছিলি এর মাথায় গোল্লা, অ্যাংস্ট্রম কি বলে এটাকে? অ্যাংস্ট্রম। এরকম ছোটো ছোটো ইউনিট কেন ব্যবহার করি? যখন আমাকে ক্ষুদ্র দূরত্ব পরিমাপ করতে হবে, অ্যাটমিক লেভেলে চলে গেলাম, তাই না? দুটো নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্স, প্রোটনের মধ্যে ডিস্টেন্স, এগুলো যখন পরিমাপ করতে হবে তখন আমাকে অ্যাংস্ট্রমে যেতে হবে। ওয়েভ লেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য যখন পরিমাপ করব স্মল লেন্থে, তখন আমাকে অ্যাংস্ট্রম ইউজ করতে হবে। তাহলে এই এক অ্যাংস্ট্রম মানে কতটাকে বোঝাচ্ছে? মনে রাখবি, এক অ্যাংস্ট্রম মানে বোঝাচ্ছে 10⁻⁻10 মিটার বা 10⁻⁻8 সেন্টিমিটার। এইটা না খুব গুলিয়ে যায়, 10⁻⁸ মিটার হবে না 10⁻10 মিটার হবে। আমি কিভাবে মনে রাখি দেখ, তোদের গুলাই না আমার নিজেরই গুলাই। আমি কিভাবে মনে রাখি, আমার 2-3 সেকেন্ড সময় লাগে মাথায় ভাবতে। আমি জানি হয় 10 হবে আর না হয় 8 হবে, কোনো একটা হবে। আমি ভুলবশত লিখে দিলাম 10⁻⁸ মিটার, ভুলবশত লিখে দিলাম। একে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করি তো 100 দিয়ে গুণ করবো, তো গুণ করলে হবে 10⁻⁻6। কই আসলো 10? তার মানে ভুল ধরেছেন। আমি এটা মাথায় ক্যালকুলেট করি। বুঝতে পারলি কি ব্যাপারটা? যদি গুলিয়ে যাই যে তুই 10⁻⁸ মিটার করেছিস, সেন্টিমিটারে কনভার্ট কর, 10 তো আসছে না, হয় 8 হবে নয় 10 হবে, তার মানে আমি ভুল ধরেছি। 10⁻⁻10 মিটার ধরে নে, 100 দিয়ে গুণ করে দে, দেখ 8 চলে আসছে। বুঝতে পারলি? এইভাবে আমি মনে রাখি, তোরাও মনে রাখতে পারিস। প্রথম দিকে টাইম লাগবে, পরের দিকে সময় কমে যাবে। এটা হলো এক অ্যাংস্ট্রম হয়েছে। এবার আরও কিছু একক আছে, যেমন আছে দেখ ন্যানোমিটার। ন্যানোর সাথে তো খুব পরিচিত তোরা। ন্যানোমিটার মানে কত রে? -9, তাই না? আচ্ছা, তারপরে আছে 1 ফার্মি বা ফেমটোমিটার বলি, পড়েছিস তোরা 9-এ? না, ফার্মি 15 -15। বুঝতে পারছিস এগুলো? এই হচ্ছে তোদের ইউনিট। ছোট ছোট ইউনিটগুলোকে পরিমাপ করছি, সবই তো লেন্থের বলছি এখনো। তারপরে আছে কি আছে? 1 ফার্মি, 1 ন্যানোমিটার, 1 অ্যাংস্ট্রম, আরও আছে 1 মাইক্রো আছে, 1 মাইক্রোমিটার। অনেক সময় না এটাকে শুধুমাত্র মাইক্রো দিয়েও লিখে দেয়, বুঝে নিতে হয়। 1 মাইক্রোমিটার মানে 10⁻⁻6 মিটার। 1 মাইক্রো মানে 10⁻⁻6 মিটার। ঠিক আছে? আরও কিছু ছিল, পিকোমিটার, বড় বড় লেন্থের ক্ষেত্রে আছে, ঠিক বলেছিস। 1 পিকোমিটার। পিকোমিটারে কী হয় রে? 10⁻⁻12, বড় না, এটা ছোটোই। 1 পিকোমিটার হচ্ছে 10⁻⁻12 মিটার। লাইট ইয়ার ছিল, 1 লাইট ইয়ার আলোকবর্ষ 3 পয়েন্ট কত ছিল বলতো? 9.5 10⁻15, 9.5 10⁻15। তোরা মুখস্থ রাখবি, আমার হাতে ক্যালকুলেটার থেকে আমার মুখস্থ নেই। আমি 1 লাইট ইয়ার মানে ডেফিনেশন জানি, ফটাফট বের করে নিতে পারবো। তোরা মুখস্থ রাখবি 9.5 10⁻15 মিটার। দৈর্ঘ্যের সব থেকে বড় একক কী ছিল? লাইট ইয়ার ছিল, ঘচু। পারসেক ছিল, আর 1 পারসেক মানে 3.26 লাইট ইয়ার। পারসেক ছিল দৈর্ঘ্যের সব থেকে বড় একক, বৃহত্তম একক, আর 1 পারসেক ইজ ইকুয়াল টু 3.26 লাইট ইয়ার। হয়ে গেছে। আচ্ছা, এগুলো তো সব লেন্থ বললাম। আরও অনেক ইউনিট আছে, যেমন ভরকে পরিমাপ করার জন্য অনেক ছোটো ছোটো ইউনিট ইউজ করি আমরা। একটা ইউনিট আছে 1 AMU, মনে পড়ছে? 1 পারমাণবিক ভর একক, অ্যাটমিক মাস ইউনিট। এর মানটা ছিল 1.66 10⁻⁻27 বা 4 কেজি দ্বারা। 1 AMU 1.6605 10⁻⁻27 কেজি। হ্যাঁ, ঠিক আছে।
1.66 10⁻⁻27 কেজি। এটা হচ্ছে 1 অ্যাটমিক মাস ইউনিট, ভরের একক এটা। হ্যাঁ, এটাকে ইকুয়াল টু শূন্য লিখবি, তাহলে লেখার কি মানে হলো? শূন্যের অনেক কাছে। হ্যাঁ, তুই বলতে চাইছিস 0.000027 ঘর তারপরে 16 এরকম হবে। হ্যাঁ, ঠিক বুঝলাম না। 10⁻⁻27 মানে কি বোঝায়? যে 27 ঘর আগে দশমিক বসা, বা নিচে হচ্ছে 27টা শূন্য। না, আমি 100 লিখবো না এইভাবে, 27টা শূন্য লিখবো এইভাবে নিচে। এবার এতগুলো ঘর আগে দশমিক বসাবো, ঠিক আছে? অবশ্যই তুই যদি 1 কেজির সাথে তুলনা করিস তাহলে কিছুই না, 0 ধরে দিবি তুই এটাকে। কিন্তু তুই তুলনাই করছিস অ্যাটমিক মাসের, একটা কার্বন পরমাণুর সঙ্গে একটা হাইড্রোজেন পরমাণু তুলনা করছিস, তো সেই ক্ষেত্রে এই মানগুলো কাছাকাছি, সেক্ষেত্রে তুই আর 0 ধরতে পারিস না। তারপরে আছে 1 চন্দ্রশেখর ইউনিট, চন্দ্রশেখর একক। মনে পড়ছে চন্দ্রশেখর? মনে পড়ছে না? 1 চন্দ্রশেখর। চন্দ্রশেখর কার নাম জানিস? ফিজিসিস্ট, ওর নাম অনুসারে চন্দ্রশেখর ইউনিট 1.4 ইন্টু মাস অফ সান। সূর্যের মাসের 1.4 টাইমস। এই পরিমাণ ভরটাকে ধরা হয় 1 চন্দ্রশেখর ইউনিট, বড় একক এটা, ভর পরিমাপ করার বড় একক। হ্যাঁ, নাম শুনে বুঝতে পারছিস, চন্দ্রশেখর। সূর্যের ভরের 1.4 গুণ, মানে সূর্যের ভরের থেকেও বেশি ভর। ওই পরিমাপটাকে এখানে চন্দ্রশেখর ইউনিট নিয়েছে। তো কখন আমরা এটা ইউজ করবো? যখন আমরা ওই অ্যাস্ট্রোফিজিক্স পড়বো, মানে বড় বড় নক্ষত্র নিয়ে আলোচনা করবো, ওদের ভরকে পরিমাপ করবো, তখন তো আর বলবো না যে 6000000 10টা শূন্য কেজি। হ্যাঁ, ভরের পরিমাপ করা, গ্রহ নক্ষত্র এদের ভর পরিমাপ করা হয়। ধর সূর্যের কাছাকাছি কোনো একটা নক্ষত্র আছে, তার ভর যদি পরিমাপ করিস, তুই কেজিতে বলতে গেলে কত বড় সংখ্যা বলবি? তার তুলনায় চন্দ্রশেখর ইউনিট ইউজ করে নে, ঠিক আছে? সিইউ। আর কি আছে বলতো? আরও আছে অনেক কটা। 1 ফ্যারাডে, ঠিক আছে, আধানের একক 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে হচ্ছে 96,500 কুলম। যখন বেশি পরিমাণ চার্জকে পরিমাপ করা হবে তখন 1 ফ্যারাডে ইজ ইকুয়াল টু 96,500 কুলম। খুব পরিচিত একটা একক, সেটা হচ্ছে হর্স পাওয়ার, এটা সবাই জানিস, DAY ফ্যারাডে। 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট, ঠিক আছে? কুলম চার্জের একক, আধানের একক কুলম। জেনে রাখ, এগুলো চ্যাপ্টার ওয়াইজ তো আবার এইসব জিনিসগুলো আসবেই, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ পড়েছিস তোরা। আচ্ছা, এখানে 1 মাইল কথাটাকে ইউজ করি। মাইল নাম তো শুনেছিস তোরা? আগে দূরত্ব বোঝানোর জন্য মাইল ইউজ করতে বেশিরভাগ ক্ষেত্রে। তো মাইলের সাথে কিলোমিটারের সম্পর্ক জানা আছে? 1.6 কিলোমিটার, ঠিক আছে, প্রায় 1.5 কিলোমিটারের কাছাকাছি। কিলোমিটারের আইডিয়া আছে তোদের কত দূর হবে? সে তো জানি, আইডিয়া আছে কতটা ডিস্টেন্স হতে পারে এখান থেকে এতটুকু? 1 কিলোমিটার কত দূর? একটা আইডিয়া দে। রাস্তায় যাবি, ওই পিলারগুলোকে খেয়াল করবি এরপরে। হ্যাঁ, আইও স্ট্যান্ডের পিলার থেকে শুরু করে ওই 7 মাইলের আগে পর্যন্ত একটা পিলার আছে দেখবি। ওই চন্দ্রমণি স্কুলটা আছে না, ওইখানে একটা পিলার আছে, অতটুকু ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার। আইও ব্রিজ থেকে শুরু করে আইও ব্রিজে একটা পিলার পাবি, আর যেদিকে আছে সেদিকে গিয়ে খুঁজবি। সব দিকে তো পরিমাপ করতে পারবি না, না? তো মানে আইডিয়া নেওয়ার জন্য বলছি তোদেরকে, তোদের ভবিষ্যতে তোদেরই কাজে লাগবে। 1 কিলোমিটার বলে একটা আইডিয়া পেয়ে যাবি যে কতটা ডিস্টেন্স, 2 কিলোমিটার বলে কতটা ডিস্টেন্স পেয়ে যাবি। তাহলে 1.6 কিলোমিটার মানে বুঝতে পারছিস, আর একটু বেশি, আরও হাফ কিলোমিটারের মতো বেশি যেতে হবে। হাফ কিলোমিটার না, 600 মিটার যেতে হবে বেশি। মাইলটা বড়, মাইল এককটা বড় একক। বোঝা গেল রে এতটুকু? তাহলে ইউনিটের কনভার্সনও কিন্তু তোরা পড়ে নিলি আজকে, এরপরে পারবি আশা করি এগুলো সব। আর কিছু কি ছুটলো দেখে নি। ওকে, চল এবার যাই। ইউনিট শেষ হয়ে গেল, দেখেন এদিকে, ইউনিটটা কমপ্লিট হয়ে গেল। এখন করব ডাইমেনশন।
দেখ ডাইমেনশন কি বা মাত্রা কি? ডাইমেনশন শুধু ডাইমেনশন অফ মেজারমেন্ট। শুধু ডাইমেনশন। আরে পাগল, এখানে ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট লেখা ছিল তো আমি এটা ইউনিটটা কেটে দিয়েছি, হয়ে গেল বলে। আচ্ছা দেখ এবার ডাইমেনশন জিনিসটা কি অ্যাকচুয়ালি, মাত্রা জিনিসটা কি, ছোটবেলা থেকে তো ইউজ করে আসছি, এর মাত্রা ml/-2, ওর মাত্রা ml²t-2, কি জিনিসটা অ্যাকচুয়ালি, কেন আমরা এগুলো লিখি, কী করবো এগুলোকে ইউজ করে? এগুলোর গুরুত্বটা হচ্ছে এটাই যে কোনো একটা কোয়ান্টিটি ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোর ওপর কীভাবে নির্ভর করে আছে, কোনো একটা কোয়ান্টিটি ফান্ডামেন্টাল কোয়ান্টিটির ওপর কীভাবে নির্ভর করে আছে সেটাকে প্রকাশ করার যে একটা উপায়, সেটাই হচ্ছে ডাইমেনশন বা মাত্রা। যেমন তোরা জানিস যে ফোর্সের মাত্রা বা বলের মাত্রা এইভাবে লিখি আমরা, লিখিস কি ml/-2, এটা লিখিস তো। তার মানে কি দেখ, এটা হচ্ছে ভরের এক ঘাতের সাথে সমানুপাতিক, ফোর্স ভরের এক ঘাতের সাথে সমানুপাতিক, মাসে লেন্থের এক ঘাতের সাথে সমানুপাতিক, আর টাইমের 2 ঘাতের সাথে ব্যস্তানুপাতিক। বুঝতে পারলি? মানে এই যে এখানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ছাড়া আর কিছু থাকবে না। ml/t দেখ, দৈর্ঘ্য, ভর, টাইম, এই তিনটের উপরই ডিপেন্ড করেছে। তো এই তিনটে রাশির উপর কোনো একটা ডিরাইভড কোয়ান্টিটি কীভাবে ডিপেন্ড করে আছে, তার কত ঘাতের সাথে সমানুপাতিক ব্যস্তানুপাতিক, সেই সম্পর্কটাকে প্রকাশ করার জন্য আমাদের প্রয়োজন পড়বে ডাইমেনশনের। ঠিক আছে? তো ডাইমেনশনের যদি আমাকে ডেফিনেশন লিখতে হয়, আমি কীভাবে লিখবো? ডেফিনেশন কি? Dimensions are the powers to which fundamental quantities are raised. দেখ ইংলিশটার সঙ্গে মিলাতে একটু অসুবিধা হয়ে যাবে তোদের ডেফিনেশনটার সাথে। বলা হয়েছে যে ডাইমেনশন আর দ্য পাওয়ার্স, ডাইমেনশন অ্যাকচুয়ালি কী বলতে, এই পাওয়ারগুলো 1, 1, -2, ঠিক আছে, টু হুইচ দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আর রেজড, মানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসগুলো যে পাওয়ার দিয়ে ডিফাইন করা হচ্ছে, সেই পাওয়ারটা হচ্ছে মাত্রা। এম কিন্তু মাত্রা না, এল কিন্তু মাত্রা না, মাত্রা এখানে কে? 1, 1, -2, এরা হচ্ছে মাত্রা, যে ওদের কোন পাওয়ারের সাথে সম্পর্কিত। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি তুই লিখে নে ফুল ফর্মে। Dimension are the powers to which the fundamental quantities are raised. ফান্ডামেন্টাল কোয়ান্টিটির পাওয়ারগুলোকে ডাইমেনশন বলা হচ্ছে। ডাইমেনশনাল ফর্মুলা বলে একটা ওয়ার্ড থাকবে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, তবে জেনে রাখ যদি একটু কনসেপচুয়াল কোশ্চেন করে দেয়। ডাইমেনশন কতটা আলাদা, ডাইমেনশনাল ফর্মুলা জিনিসটা আলাদা, আর একটা আছে ডাইমেনশনাল ইকুয়েশন। ডাইমেনশনাল ইকুয়েশন, ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে, ধর তুই বললি ক্ষেত্রফলের মাত্রা L², এটা হলো ডাইমেনশনাল ফর্মুলা। ঠিক আছে? ধর তুই বললি বলের মাত্রা ml/-2, তাহলে এটা হলো ডাইমেনশনাল ফর্মুলা। ডাইমেনশনাল ইকুয়েশন কখন হবে? যখন তুই এই জিনিসটাকে এইভাবে লিখবি যে ফোর্সের ডাইমেনশন ইজ ইকুয়াল টু ml/-2, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এইভাবে লিখেছিস তো, এইটা হলো ডাইমেনশনাল ইকুয়েশন। এমন কোনো নতুন আহামরি কিছু না, শুধু জেনে রাখ যে ওটাকে ডাইমেনশনাল ফর্মুলা বলি আর এটাকে ইকুয়েশন বলি। ঠিক আছে? সবগুলোকে আমরা একই নাম দিয়ে চালিয়ে দেবো, ডাইমেনশন বলেই চালিয়ে দেবো। যদি দিয়ে দেয়, আসে না, যদি দিয়ে দেয় বলে রাখলাম। হয়তো অপশন দিয়ে দিল নিচে বলের ml/-2 দিয়ে দিল, এটা দিয়ে দিল, দিয়ে বললো যে নিচের কোনটা বলের ডাইমেনশনাল ইকুয়েশন, তুই বলছিস যে ml/-2, এটাও ভুল নেই, এটাও ভুল নেই, কোনটা ইকুয়েশন হবে? বুঝে গেলি তাহলে কোনটা ইকুয়েশন হবে? ইকুয়াল দিয়ে থাকবে ইকুয়েশন, ব্যাস, সহজ জিনিস হলো রে। আচ্ছা, কিছু ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ডাইমেনশনগুলো আমরা দেখিনি, ডাইমেনশনকে কী দিয়ে প্রকাশ করি? যেমন মাস, এর ডাইমেনশনকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল M দিয়ে, তাই তো। লেন্থ, ডিস্ট্যান্স, দূরত্ব, সরণ, যাই আছে, দূরত্ব রিলেটেড যা আছে সবগুলো ডাইমেনশনকে আমরা L দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল L। ডাইমেনশন মানে ক্যাপিটাল, স্মলে কোনো গল্প নেই এখানে। টাইম ক্যাপিটাল T দিয়ে ডিনোট করি। এটা তো তিনটে ছিল, আর কি ছিল না ফান্ডামেন্টাল কোয়ান্টিটি? ছিল ইলেকট্রিক কারেন্ট, তাই তো রে, ইলেকট্রিক কারেন্ট। এই ইলেকট্রিক কারেন্টকে প্রকাশ করার যে পদ্ধতিটা, কখনো কখনো I দিয়েও প্রকাশ করা হয়, কখনো কখনো A দিয়েও প্রকাশ করা হয়। I দিয়ে আমরা ইলেকট্রিক তড়িৎ প্রবাহকে প্রকাশ করি না, তো সেই ক্যাপিটাল I ইউজ করে নেই। আবার যেহেতু এর এককটা
অ্যাম্পিয়ার। এর এককটা যেহেতু অ্যাম্পিয়ার সেই জন্য ক্যাপিটাল এ দিয়েও প্রকাশ করায়। তো এক এক বই এক এক রকম হবে, তুই জেনে রাখ দুটোই। হ্যাঁ, আই দিয়েও লেখা যাবে, এ দিয়েও লেখা যাবে, তুই অপশন থেকে বুঝে যাবি যে কোনটা ইউজ করেছে। তারপরে কি ছিল ইলেকট্রিক কারেন্টের পরে? টেম্পারেচার নাকি রে? আচ্ছা, টেম্পারেচারকে আবার বলিস না ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল টি ইউজ করা হয়ে গেছে। টেম্পারেচারকে প্রকাশ করবি তুই কেলভিন দিয়ে, কে দিয়ে প্রকাশ করতে পারিস, অথবা তুই প্রকাশ করতে পারিস থিটা দিয়ে। কোনো কোনো বই থিটা দিয়েও প্রকাশ করে এর ডাইমেনশনটাকে, কোনো কোনো বই থিটা দিয়ে কোনকে প্রকাশ করে, বাট কোন তো এখানে নেই না, ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে কোন নেই, তো কোনের ডাইমেনশন তো তুই এই থিটা দিয়ে প্রকাশ করতে পারবি না। আমি শুধু ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলো লিখছি, ঠিক আছে। আচ্ছা, টেম্পারেচার হলো, তারপরে কি আছে রে? অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এটার একক কী ছিল? এই একমাত্র বেচারা যার একক দিয়ে ওর ডাইমেনশন প্রকাশ করা, তারপরে স্মল এই, ক্যাপিটাল না। এই না, আরেকজন আছে, সেটা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটি এটাকেও প্রকাশ করা হয় ক্যান্ডেলা দিয়ে, এর ডাইমেনশনকেও ক্যান্ডেলা দিয়ে প্রকাশ করা হয়, এককটা দিয়ে প্রকাশ করা হয়। খুব কি চাপ লাগছে? তাহলে তোরা এবার থেকে পড়তে পারবি ইংলিশেও। বাহ, ইংলিশে পড়াবো এরপর থেকে, ঠিক আছে। এরপর থেকে ইংলিশে পড়াবো না, বাংলিশে পড়াবো, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করা, বাংলিশ, বাংলা আর ইংলিশ মিলিয়ে করবো। মানে আমি তো আর পুরোপুরি ইংরেজিতে প্রফিসিয়েন্ট না যে ইংরেজি বলতে শুরু করে দেবো ফ্লোলি, এগুলো বলতে পারবো এরকম। মাঝে মাঝে ধর যেটা মুখস্থ আছে ওটা ইংলিশে ঝেড়ে দিলাম একটু। আচ্ছা, যাই হোক, ডাইমেনশন তোরা বুঝে গেলি, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ডাইমেনশনগুলো লিখে দিয়েছি। এবার কিছু পরিচিত ডিরাইভ কোয়ান্টিটি ডাইমেনশন লিখবো। কিছু পরিচিত ডিরাইভ, পরিচিত বলতে যেগুলো আমরা জানি আগে থেকে পড়ে এসেছি, যেমন ক্ষেত্রফল। ক্ষেত্রফল পড়েছি না রে? এরিয়ার ডাইমেনশন বল কি হবে? যে কোনো এরিয়া বের কর, এল স্কোয়ার, এল স্কোয়ার, যে কোনো যে কোনো এরিয়া বল। এরিয়া মানে ওর মধ্যে দুটো লেন্থ আছেই। খেয়াল করে দেখ, বাহুর স্কোয়ার করতাম বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র করতাম দৈর্ঘ্য গুণিত প্রস্থ, বৃত্ত করতাম পাই আর স্কোয়ার, দুটো আর আছে ওখানে। যেখানেই যাক ক্ষেত্রফলের ডাইমেনশনে এল স্কোয়ার থাকবে, দুবার লেন্থ আসছে, তার মানে তুই বুঝতে পারলি লেন্থের দুই ঘাতের সাথে সমানুপাতিক এরিয়া। ভলিউম, ভলিউম মানে কি রে? আয়তন, আয়তনে কি হয় বল? এল কিউব, তিনবার আসবে, 4/3 পাই আর কিউব, বুঝতে আছে? পাই আর স্কোয়ার এইচ, দেখ তিনটা করে লেন্থ ঢুকছে এর মধ্যে। আচ্ছা, আরেকটু বলে রাখি তোদেরকে, কখনো কখনো না এরকমও লেখা যায় এটাকে M0 L2 T0, ঘাবড়ে যাবি না কিন্তু। মানে অ্যাকচুয়ালি আমরা অভ্যস্ত MLT সবগুলো দিয়ে প্রকাশ করতে, তাই M এর 0 ঘাতের সাথে আর T এর 0 ঘাতের সাথে যে সম্পর্কিত সেটাও বলে দিলাম। অপশানে এরকমও থাকতে পারে, ঠিক আছে, নিচেরটাও থাকতে পারে। আচ্ছা, ভলিউম হলো, এরিয়া হলো, ডেনসিটি বলতো রে, বেরালো দম এবার, ডেনসিটি বল, ভর বাই আয়তন, সে সবাই জানি, বল এবার। M(L-3) এটা বলছিস? হ্যাঁ, তাই হবে, কারণ ডেনসিটি D = মাস বাই ভলিউম, মাসের M আর ভলিউমের L কিউব, হয়ে গেল। আচ্ছা, ডেনসিটির পর প্রেসার বলে দিচ্ছি। প্রেসার বল, প্রেসারের কি হবে? চাপ মানে বল, বল বাই ক্ষেত্রফল, ভেরি গুড, বল বাই ক্ষেত্রফল। তো বলের তো জানিস তোরা, বল মুখস্থ রাখবি, কিছু মুখস্থ থাকার না থাক, ঠিক আছে। ক্ষেত্রফল কত? এল স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো এটা? M(L ইনভার্স T-2), নর্মাল নিয়ম। এল স্কোয়ারটা ভুল করলাম, উপরে গিয়ে -2 হলো, -1 হয়ে গেল, 1 - 2। বলের মাত্রা মুখস্থ থাকবে, কতদিন পর্যন্ত মুখস্থ রাখবি বলের মাত্রা? যেদিন মরবি সেদিনও কি আমি একবার জিজ্ঞাসা করে আসবো মনে আছে কিনা, বুঝলি? বলের মাত্রা মুখস্থ আছে কিনা। প্রেসার আর স্ট্রেস দুটোর মাত্রা একই, যদিও রাশিটা পীড়ন। মাত্রা লিখেছি, ফর্মুলা লিখেছিলাম তো, কেটে দিলাম। আচ্ছা, স্ট্রেস আর হচ্ছে প্রেসার দুটোর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। প্রেসার মানে চাপ, স্ট্রেস মানে হচ্ছে পীড়ন। চাপ আর পীড়ন একে অপরের পরিপূরক রাশি। চাপ বাইরে থেকে অ্যাপ্লাই করি, আর ওই চাপ অ্যাপ্লাই করার ফলে ভেতরে একটা পীড়ন ক্রিয়েট হয়ে যায়। তোকে আমি চেপে ধরলাম, একদম চেপে একদম সাপটা সুপটা ধরে নিয়েছি ধর, ঠিক আছে, ছাড়ছি না, তো তোর ভেতরে একটা বাইরের দিকে প্রেসার দিচ্ছে, তো ওই বাইরের প্রেসারটাই হচ্ছে পীড়ন, ঠিক আছে, ওটাকে স্ট্রেস বলবো।
ভেতরের চাপ বলি না, আমরা স্ট্রেস বেড়ে গেছে আমাদের, মানে ভেতরের চাপ বেড়ে গেছে, ওই জন্য স্ট্রেস। তো যাই হোক, এতটুকু হলো। আর কিছু মনে পড়ছে তোদের? স্ট্রেস একই, প্রেসার আর স্ট্রেসের পরিমাপ একই, ভেলোসিটি, স্পিড, এদের সবার ডাইমেনশন সেম, ঠিক আছে? ওপরে হয় লেন্থ আর নিচে হয় টাইম, মানে এলটি ইনভার্স। অ্যাক্সিলারেশন, রিটার্ডেশন মানে ত্বরণ আর মন্দন, যাইনি না কেন, এটা হবে LT-2 নাকি রে? যদি ভুলে যাস তো একক মনে করবি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, একক থেকে বানিয়ে দিবি, হয়েছে? পারবি এগুলো করতে। এবার তোরা নিজেরা বাড়িতে অনেক কিছু করে নিবি, আমি কয়েকটা লিখে রাখছি। মোমেন্টাম, এগুলো লিখে নে, তোরা বাড়িতে করবি এগুলো, বই দেখবি না আগেই। মোমেন্টাম, আর কি দেবো, ওয়ার্ক, এগুলো পড়ে এসছিস। পাওয়ার, টর্ক। দেখ, আমি যদি তোকে প্রথম চ্যাপ্টারটা আগে পড়াতাম আর বলতাম যে টর্কের ডাইমেনশন বল, দম ছেড়ে দিতে ওখানে, তাই না? টর্ক মানেই বুঝতি না, ওই জন্যই প্রথম চ্যাপ্টারটা আসছে। মোমেন্টাম, ভরবেগ, এতই বাজে লিখেছি। মোমেন্টাম, ওয়ার্ক, পাওয়ার, টর্ক, তারপরে কি আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে দিলাম। এবার দেখ, মনে পড়ছে কৌণিক ভরবেগ? এবার পারবি আশা করি, না পারলে চলে যাবে ওই চ্যাপ্টারটা দেখতে, একবার রিভাইজ হয়ে যাবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম, মোমেন্ট অফ ইনারশিয়া, কি জিনিস এটা? জড়তা ভাব, ভেরি গুড, মোমেন্ট অফ ইনারশিয়া, পারবি এগুলো করতে? আর কিছু মনে পড়ছে রাশি? দেখ তো, আরও দেবো। পরিচিত রাশি বলতো কয়েকটা চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে, আবার তো আর মনে পড়ছে না। কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, আর কিছু আছে রে? হ্যাঁ আছে, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, কৌণিক ত্বরণ, শর্টে লিখছি, তোরা বড় করে লিখে নিস। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, আচ্ছা। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কৌণিক কম্পাঙ্ক, RPM, RPS, RPH, ওমেগা। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, পর্যায়কাল, পর্যায়কাল, শুধু ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, এগুলো তো আমি তোদের পরিচিত দিচ্ছি, অনেক আছে আরও। ইলাস্টিসিটি, হ্যাঁ, ইয়ংস মডিউলাস, পয়সনস রেশিও, বলবো? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন লিখ, ওগুলো জানিস না, ওই জন্য দিচ্ছি না এখন, চ্যাপ্টারগুলো আসবে তারপর ওগুলো করবি আবার। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন লিখে দেখটা, আমার জায়গা হচ্ছে না, হচ্ছে কিপটামো করছি। কাইনেটিক এনার্জি, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, খিদা পেয়ে গেছে রে, পেট ডাকছে। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, হ্যাঁ সেটা মানে কি, ঘর্ষণ গুণাঙ্ক। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঘর্ষণ গুণাঙ্ক। আচ্ছা, অনেক আছে, দেবো। ওয়েট, মোমেন্ট অফ ইনারশিয়া, হ্যান্ড রাইটিং ঠিক করতে হবে না, ইনারশিয়া, TIA, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, ফুলি লিখতে হবে এরপর থেকে। হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, কোএফিসিয়েন্ট মানে গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক। COEFFICENT, কোএফিসিয়েন্ট। এফিসিয়েন্ট মানে তো তোরা জানিস। আচ্ছা, তারপরে কি যেন বলে ওটাকে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ, বলছি বাংলা নাম বলছি, মেকানিক্যাল আগে লিখে নে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ। ও ধীরে ধীরে আমার লেখার সাথে তোরা পরিচিত হয়ে যাবি, সব বুঝিয়ে যাবি তখন। কোনটা রে? পিরিয়ড, টাইম পিরিয়ড। মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে হচ্ছে যান্ত্রিক দক্ষতা, মেকানিক্যাল অ্যাডভান্টেজ, যান্ত্রিক দক্ষতা, কর্মদক্ষতা, পড়েছিলি? ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে পড়েছিস, পড়েছিস, ভুলে গেছিস। কর্মদক্ষতা, মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এগুলোর সব ইউনিট, ডাইমেনশন সব বের করে নিয়ে আসবি। হ্যাঁ,
সময় দিবি, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে এগুলো। প্রথমে যেগুলো পারবি নিজে করবি, যেগুলো পারবি না বই উল্টে উল্টে তখন খুঁজে বের করবি, রাশিগুলোকে খুঁজে বের করবি। না একদম না, করবি না। তোদের বইয়ে তো চার্টের মধ্যে যতগুলো রাশি আছে সবগুলোকে দিয়ে দিয়েছে, লাভ কি? তুই এই রাশি সম্পর্কে জানিস না, মুখস্থ করে লাভ কি? তোর মুখস্থ থাকবেও না, গ্যারেন্টি দিলাম মুখস্থ থাকবে না। কয়েকটাই তোরা বলতে পারবি যেগুলো ছোট থেকে মুখস্থ করে এসছিস। তাহলে বুঝতে পারলি ডাইমেনশন জিনিসটা কি, এখন কি জন্য এত ডাইমেনশন করতাম, বুঝে গেছিস? বলতো সলিড অ্যাঙ্গেল এর ডাইমেনশন কি হবে? ঘনকোণ, ঘনকোণের ডাইমেনশন কি হবে? তোর মাথায় স্টেরেডিয়ানটা একক, এল কিউব তো ভলিউম হয়ে গেল, আয়তন হয়ে গেল, ওটা আয়তনের সমতুল্য, ব্যাসার্ধের স্কোয়ার, এল স্কোয়ার বাই এল স্কোয়ার। ডাইমেনশন লেস, তখনও তো বলেছিলাম আমি ডাইমেনশন লেস, বাট ইউনিট লেসও হয়, কিন্তু ইউনিটটাকে ধরা হয়েছিল। প্লেন অ্যাঙ্গেল মানে নর্মাল অ্যাঙ্গেল যেটা আমরা জানি, এটা ডাইমেনশন লেস, সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি ইউনিট ধরে নিয়েছি আমরা। বাহ, ভালোই বুঝে গেছিস তোরা। এবার চল এবার একটু ডাইমেনশনাল, এই যে ডাইমেনশন পড়লাম এর গুরুত্বটা একটু দেখে নেবে। অনেক বড় বড় গুরুত্ব আছে এর। এই ডাইমেনশনকে কাজে লাগিয়ে অনেক ইকুয়েশন তৈরি করা যায়, যেসব ইকুয়েশনকে এক্সপেরিমেন্টালি ডিরাইভ করা যায় না, বা যার সম্পর্কে কোনো যদি ধারণা আগে থেকে দিতে পারছিস না, অন্য কোনো নেচারে কোনো ঘটনা পাচ্ছিস না যেখান থেকে তুই তার সম্পর্ক প্রকাশ করবি, তখন তুই ডাইমেনশনাল অ্যানালিসিসকে ইউজ করে ওদের মধ্যে রিলেশনের কাছাকাছি যেতে পারিস। এক্স্যাক্ট তো পাবি না, কাছাকাছি যেতে পারিস। সেটাতে পরে যাচ্ছি গল্পটাতে। আগে ডাইমেনশনাল অ্যানালিসিসের অ্যাপ্লিকেশনটা একটু লিখে নে তোরা, কোথায় কোথায় ইউজ করা হয় ডাইমেনশনাল অ্যানালিসিসকে। 1 নাম্বার ওপরে লিখ, ডাইমেনশনাল অ্যানালিসিস অ্যাপ্লিকেশন of dimensional analysis, মাত্রাগত বিশ্লেষণের কি বলবো অ্যাপ্লিকেশন কে, প্রয়োগ, মাত্রাগত বিশ্লেষণের প্রয়োগ। ঠিক আছে, কোথায় মাত্রা বিশ্লেষণ আমরা ইউজ করি? টু কনভার্ট ওয়ান system of unit to another, to convert দ্বারা একটু, to convert a physical quantity from one system of unit to another। এটার মানে হচ্ছে যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে একটা ইউনিট অফ সিস্টেম থেকে আর একটা ইউনিট অফ সিস্টেমে নিয়ে যাওয়ার জন্য আমরা ডাইমেনশনাল অ্যানালিসিসকে ইউজ করে থাকি। করব আমরা অ্যাপ্লিকেশনটাও আজকে, কীভাবে করা হয় দেখব। লিখেছিস? লেখা বুঝতে পারছিস তো? হ্যাঁ, এবার 2 নাম্বার লিখ, টু চেক ডাইমেনশনাল কারেক্টনেস। 2 নাম্বার লিখ, টু চেক ডাইমেনশনাল কারেক্টনেস। কোনো একটা ইকুয়েশন যদি ঠিক হয়, যেমন ধরনের আমি একটা ইকুয়েশন লিখছি, v = u + at, আশা করি চিনিস সমীকরণটাকে, অনেক দেখেছিস এটা। এই যদি সমীকরণটা ঠিক হয়, যদি সঠিক সমীকরণ হয়, তাহলে এর লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন দুটো ইকুয়াল হতে হবে। যদি ডাইমেনশন ইকুয়াল না হয় তাহলে এই ইকুয়েশনটা ভুল। তোকে কখনো একটা ইকুয়েশন দিয়ে দিল, বললো এই ইকুয়েশনটা সঠিক কিনা বলো, তুই ডাইমেনশনাল কারেক্টনেস চেক করে নিবি, এদিকে ডাইমেনশন বের করবি, ওইদিকে ডাইমেনশন বের করবি। যদি সেম হয়ে যায় তাহলে ইকুয়েশনটা সঠিক, যদি সেম না হয় ভুল। ডাইমেনশন প্লাস কী করে আসছি ধীরে ধীরে সব শিখাবো। অ্যাপ্লিকেশনে যে প্রত্যেকটা পার্ট লিখলাম, তো প্রত্যেকটা পার্টকে আবার আলাদা করে ক্যালকুলেশন করবো। 3rd পয়েন্টটাকে লিখ, টু এস্টাবলিশ দ্য রিলেশন বিটুইন গিভেন ফিজিক্যাল কোয়ান্টিটিস। 3rd পয়েন্ট কি লিখবি? টু এস্টাবলিশ the relation between given physical quantities।
টু এস্টাবলিশ দ্য রিলেশন, কোনটা রিলেশন বিটুইন, ওটা বুঝে নে, বিটুইন গিভেন ফিজিক্যাল কোয়ান্টিটিস। শর্টে লেখা যায়, পরীক্ষাতে লিখবি না, পরীক্ষাতে বিটুইন স্পেলিংয়ে লিখবি। হ্যাঁ, আমি শর্টে ওটা বিট লিখে এন্ড করে দিলাম টাইম বাঁচানোর জন্য। ফিজিক্যাল কোয়ান্টিটিসকে পিকিউ লিখে দিয়েছি, তোরা ফিজিক্যাল কোয়ান্টিটিস লিখবি। টু এস্টাবলিশ দ্য রিলেশন বিটুইন গিভেন ফিজিক্যাল কোয়ান্টিটিস, ঠিক আছে? মানে তোকে কিছু কোয়ান্টিটি বলে দিলাম, ধর আমি তোকে বলে দিলাম এরিয়া, না তোকে বলে দিলাম ঘনত্ব, ভর আর দৈর্ঘ্য, এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। কি বলে দিলাম? ঘনত্ব মানে ডি, ভর আর একটা হচ্ছে দৈর্ঘ্য, এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। সম্পর্কটা এটা হবে, ভর বাই আয়তন। তো এটাকেও তুই ডাইমেনশনাল অ্যানালিসিস করে বের করতে পারবি। এই জিনিসগুলো আমরা দেখবো, দেখবি কত মজাদার জিনিস হবে। তাহলে প্রথম অ্যাপ্লিকেশন করছি কনভার্সন অফ ওয়ান সিস্টেম টু আনাদার। প্রথম অ্যাপ্লিকেশন করব কনভার্সন অফ ওয়ান সিস্টেম টু আনাদার সিস্টেম। তিনটেরই অ্যাপ্লিকেশন করবো, প্রথমটা আগে করে নিই। দেখ, ধর তোকে বলে দিয়েছি 1 মিটার ইজ ইকুয়াল টু হাউ মেনি সেন্টিমিটার। এটা এসআই সিস্টেম, এটা সিজিএস সিস্টেম, তাই তো? তুই এখন কি করবি? তুই চলে যাবি ডাইমেনশনাল, এমনি তো জানিস তুই, আমি জাস্ট একটা এক্সাম্পল ডাইমেনশনাল অ্যানালিসিস কী করে ইউজ করবি সেটাই বলছি। 1 মিটার মানে কার একক রে? লেন্থের না? 1 মিটার মানে কার একক? লেন্থের একক, ঠিক আছে? আচ্ছা, আমরা যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে NU এইভাবে প্রকাশ করি, নাম্বার ইন্টু ইউনিট, নিউমেরিক্যাল ইন্টু ইউনিট, এইভাবে প্রকাশ করি। কোনো একটা ইউনিট অফ সিস্টেমের নাম্বার, ইউনিট নাম্বার আর ইউনিট এর মাল্টিপ্লিকেশন যা হবে অন্য সিস্টেমেও তাই হবে, N/U2। 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার, সেমই তো হবে। 1 মিটার যা হবে 100 সেন্টিমিটার তাই হবে, দুজন সেমই হবে। এটাই আমি লিখেছি, এটাকেই বারবার ইউজ করব। কীভাবে ইউজ করছি দেখ, তোকে বলে দিচ্ছে 1 মিটার, তাহলে N1 এর জায়গায় তুই 1 বসালি। আচ্ছা, 1 না দিয়ে অন্য কিছু দিই, ভালো হবে, 9 দিয়ে দিলাম। তাহলে N1 এর জায়গায় তুই 9 লিখবি, আর U1 এর জায়গায় কী লিখবি রে? মিটার লিখবি, তাই না? U1 এর জায়গায় লিখবি 1 মিটার। মিটার ইউনিটটাকে আমরা এখানে ইউজ করেছি। N2টা আমাকে বের করতে হবে, কত সেন্টিমিটার জানি না, ঠিক আছে? আর এখানে কী লিখে দিলি? U2 এর জায়গায় 1 সেন্টিমিটার। দেখ বুঝতে পারলি কি না কী করে অ্যানালিসিস করব। এই ইকুয়েশনটা নতুন কোনো ইকুয়েশন না, যে কোনো একটা ইউনিটকে ধরে নে, তুই এটাকে নিয়ে নে, এটা নিয়ে নে এই ইউনিটটা। তাহলে N1 এর মান হচ্ছে 9 নাম্বার, আর ইউনিট কে আছে? মিটার, 1 মিটার লিখে দিলাম। এখানে দেখে নে নাম্বার জানি না, আর ইউনিট সেন্টিমিটার, 1 সেন্টিমিটার লিখে দিলাম। এবার তুই N2 বের করতে চাস, তাহলে 9কে রাখ, এখানে 1 মিটারকেও রাখ, আর এই 1 সেন্টিমিটারকে এপারে নিয়ে আয়, ঠিক আছে? এবার তুই জানিস যে 9 ইন্টু 1 মিটার মানে 100 সেন্টিমিটার, আর নিচে হচ্ছে 1 সেন্টিমিটার। এখন তোর মনে হবে কি এমন মহাভারত উদ্ধার করে দিলাম, এ তো আমি আগে থেকেই জানতাম, এত জটিল করার কি দরকার? সহজ দিয়ে জটিলটা বোঝাতে চাইছি, এটা বুঝিয়ে দিলাম। এবার জটিলগুলোতে যাচ্ছি আমি। দেখ একটা দিচ্ছি, করবি, এটা করে না। আচ্ছা দেখ, তোকে আমি বললাম 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান কত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে অ্যাক্সেলারেশনের সম্পর্ক দিয়েছি, ঠিক আছে? ডাইমেনশনাল অ্যানালিসিস ইউজ করে কি করে করব? প্রথমে আমি লিখব N1E1 সমান N2U2। N1 এর জায়গায় 5 আর U1 এর জায়গায় লিখব 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? N2 এর জায়গায় জানি না, আর U2 এর জায়গায় লিখব 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার। বল এতটুকু বুঝলি কিনা? এতটুকু বুঝে গেছিস? এবার তুই N2 বের করতে চাস, আর এদিকে 5 রেখে ওপরে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, নিচে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারলি রে? 5 ইন্টু 1 মিটার মানে 100 মিটার, আর নিচে 100 সেন্টিমিটার, আর নিচে 1 সেন্টিমিটার, সেকেন্ড স্কোয়ারকে তাড়িয়ে দিয়েছি, তাহলে হলো কত?
500, মানে N2 এর ভ্যালু কত হলো 500 হলো, তাহলে ওটা 500 সেন্টিমিটার পার সেকেন্ড হবে। এটাও তুই ডাইমেনশনাল ছাড়াই করে নিতে পারতি, এমনিই বলে দিতে পারতি, এবার বলতে পারবি না। কেটে দিয়েছি তো, ইউনিট লেস তো হবেই, কারণ ইউনিট তো এখানে দেওয়াই আছে না, আমি তো শুধু N2 বের করছি, ইউনিট তো দেওয়াই আছে। হলো, এবার দেখ যদি তোর এরকম থাকে যে না আমি 5 সেমি আর এখানে মিটারে জানতে চাইলাম, তাহলে তুই সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করবি, যেমন থাকবে তেমন অনুযায়ী। এটা তো এগুলো করার দরকারই ছিল না, 5 মিটার মানে 500 সেন্টিমিটার সবাই জানে, জন্ম থেকে শিখেছি, তবুও শিখাচ্ছি যাতে অ্যাপ্লাইটা করতে পারিস। দেখ এবার পারবি না, এবার সবাই জানে না। ধর তোকে আমি দিলাম 1 গ্রাম পার সেমি কিউব ইজ ইকুয়াল টু কত কেজি পার মিটার কিউব, বল দেখি এবার, সবাই জানে তো, বল পারবি? হবে না। এবার এর ক্ষেত্রে কি করতে হবে, ওই আবার চলে গেলাম N1 U1 এ, N2 U2-তে। N1 দেখতে পাচ্ছিস 1, U1 মানে পাচ্ছিস কত 1 গ্রাম পার সেমি কিউব, তাই তো। N2টা জানিস না, আর U2 মানে কত আছে 1 কেজি পার মিটার কিউব। তোদের এগুলোতে আপত্তি হচ্ছে না তো, এখানে হ্যান্ডটায় একটা করে 1 ঢুকিয়ে দিচ্ছি, ইউনিট বোঝানোর জন্যই করছি ওগুলো। আচ্ছা তাহলে দেখ এবার N2 বের করব, এদিকে 1 ছিল, তারপরে আবার 1 গ্রাম ছিল, 1 গ্রামের নিচে 1 কেজিকে বসিয়ে দেবো, বা একবারে নিয়ে এসে পরে উল্টোপাল্টা করতে পারবি। আর এখানে দেখতো এটা 1 মিটার কিউব বা 1 সেন্টিমিটার কিউব হবে কিনা, মিটার কিউব, সেন্টিমিটার কিউব তো নিচে আছে, মানে আমি এখানে যেটা করেছিলাম না, ওইটাকে নিয়ে এসে পরে ঘুরিয়ে পেঁচিয়ে করেছিলাম, এটা আগেই করে দিলাম, আমরা তো একটু ভেঙেই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা করে দিচ্ছি, দেখ ওপরে 1 গ্রাম পার সেমি কিউব, নিচে 1 কেজি পার মিটার কিউব। এবার আশা করি ঝগড়া করবি না, দেখ ওপরে 1 গ্রাম নিচে 1 কেজি, মিটার কিউব ওপরে চলে গেল লাভ দিয়ে, 1 মিটার কিউব, সেন্টিমিটার তো নিচেই আছে। বল বুঝলি কি না, নাকি সমস্যা আছে, কারো আছে, কারো নাই? এবার তুই কাকে কনভার্ট করতে চাস, গ্রামকে কেজিতে নিয়ে যেতে চাস, তুই লিখবি 1 গ্রাম মানে 1/1000 কেজি, নিচে 1 কেজি, বুঝতে পারলি কি? কেজিকে গ্রামে লিখিনি, কিন্তু কেজিকে আমি 1000 লিখতেই পারতাম, কিন্তু তা বলেনি, আমাকে কেজিতে কনভার্ট করতে হবে, সবগুলোকে কেজি রাখি। 1 মিটার কিউব মিটার কিউবে নিয়ে যাবো, তাই তো, তাহলে 1 মিটার কিউবটা থাক, সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিয়ে যাবো, সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেলে 1/100 কিউব। বল এটা বুঝলি কি না? সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়, কিউব আছে তো মাথায় কিউব বসিয়ে দিলাম, কিউব দিয়ে ডিভাইড করলাম, ইজ ইকুয়াল টু N2, ঠিক আছে। এবার N2টা বের করব, এখানে থাকবে 1/1000, ঠিক আছে রে, 1/1000। এখানে কি থাকবে বলতো, 10 পাওয়ারের 6 থাকবে ওপরে, এই জায়গাটা দেখতো, এটা 10 পাওয়ারের 6 হয়ে যাচ্ছে না, ওপরে থাকবে 10 পাওয়ারের 6, ওপরে থাকবে 10 পাওয়ারের 6, তো 3টা শূন্য কেটে দে, কটা শূন্য পাবি, 3টা শূন্য, তার মানে N2-র মান হয়ে গেল এটা, অর্থাৎ 1000 কেজি পার মিটার কিউব। 1 গ্রাম পার সেমি কিউব মানে 1000 কেজি পার মিটার কিউব, বুঝতে পারলি কি? এইভাবে ডাইমেনশনাল অ্যানালিসিসকে কাজে লাগিয়েও আমরা ইউনিটের কনভার্সন করে নিতে পারি। এই জিনিসটা জলের ক্ষেত্রে তোরা পাবি, জলের ঘনত্ব 4 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম পার সেমি কিউব, এসআইতে কত 1000 কেজি পার মিটার কিউব, দেখ তাই এসছে 1 = 1000। বুঝতে অসুবিধা আছে? পারবো অ্যানালিসিস করতে, এরপরে যে কোনো ইউনিট দিক না কেন, পরের দিন তোরা আমি তোদের পিডিএফটা দিয়ে দেবো, হ্যাঁ পরে এইভাবে লিখবি যে এটা সমান সমান এটা, এইভাবে লিখে দিবি। আমি তোদের পিডিএফ পাঠিয়ে দেবো, ঠিক আছে, তোরা বাড়িতে পিডিএফ দেখে যেগুলো এক্সট্রা আমি করাইনি প্রবলেমগুলো, ওগুলো নিজেরা করবি, ভুলভাল করবি যেভাবে হোক, ভুল না করলে শিখবি না। তাহলে অ্যাপ্লিকেশন 2 আর অ্যাপ্লিকেশন 3 পরের দিনই করাই, আজকে অনেকগুলো হয়ে গেল, একটা একটা করে ধীরে ধীরে প্রসেস শিখ। চ্যাপ্টারটা একটু বড় আছে, ডাইমেনশনাল তো করবো, মানে ডাইমেনশনটা পরের দিন কমপ্লিট করবো, তারপরে আবার এরর অ্যানালিসিস করবো, পরিমাপ মেজারমেন্ট, এরর অ্যানালিসিস আবার একটু মানে কমপ্লেক্স টাইপের, বুঝতে হবে, ওটাকে আলাদা করে সময় দিতে হবে, ঠিক আছে? আয় তাহলে।